এই মুহূর্তে গোষ্ঠী সংঘর্ষে মুর্শিদাবাদের বেলডাঙা উত্তপ্ত হয়ে আছে। খবরের শিরোনামে বেলডাঙা। অশান্তির বাতাবরণে বেলডাঙা যখন কলঙ্কিত হচ্ছে, তখন আমরা হাজির করছি বেলডাঙার এক ইতিবাচক সংবাদ। বেলডাঙা শব্দের অর্থ সংস্কৃতির স্থান। শিক্ষার চেয়ে বড় আর কোন সংস্কৃতি হতে পারে? সেই সংস্কৃতি রক্ষার দায় যদি কোনো 9 বছরের ছেলে নিজের কাঁধে তুলে নেয়, সেটাকে তো অঘটন বলাই যায়। হ্যাঁ, বেলডাঙার প্রান্তিক অঞ্চল গঙ্গাপুরের ভূমিপুত্র বাবর আলী 9 বছর বয়সেই হয়েছেন স্কুলের হেডমাস্টার। স্থানীয় কয়েকজন ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে আর নিজের 5 বছর বয়সী বোন আমিনা খাতুনকে সঙ্গে নিয়ে হেডমাস্টার হিসেবে পড়াশুনো চালু করেন আজ থেকে প্রায় 22 বছর আগে। কিন্তু রক্ষণশীল সমাজ সেটা সেমনভাবে মেনে নেয়নি। বাধ্য হয়ে বাবরের বাবা মোহাম্মদ নাসিরুদ্দিন ও মা বানুয়ারা দেবী নিজেদের ভিটে পেয়ারা গাছের নিচে ছেলেকে বলেন যে বাচ্চাদের সেখানে পড়াতে। সুকুমার রায়ের পালোয়ান বিশ্বলোচন শর্মা খেলার ছলে হাতি লোফেন যখন তখন। বাবরও খেলার ছলেই এলাকার ছোট ছোট ছেলে মেয়েদের পড়াতে শুরু করে। আগেই বলেছি, বাবরের বয়স ছিল তখন মাত্র 9। স্বাধীনতার কয়েক দশক পরেও মুর্শিদাবাদের বেলডাঙায় ছিল না কোনো স্কুল। পাশাপাশি আরও প্রান্তিক অঞ্চল থেকে ছেলে মেয়েদের স্কুলে যেতে গেলে কমপক্ষে 4 কিলোমিটার হেঁটে যেতে হতো, ঝড় জল বৃষ্টি মাথায় নিয়ে। দিনদরিদ্র ঘরের ছেলেমেয়েরা বরং কাগজ কুড়িয়ে বা বিড়ি বেঁধে পেট চালানোকেই বেশি দরকার মনে করত। একদিকে দারিদ্রতা, অন্যদিকে মানুষের অসহযোগিতাকে জয় করে বাবর আলী 9 বছর বয়সেই মনে করেছে এখানকার ছেলে মেয়েদের শিক্ষিত হতে হবে। নিজেই তখন ক্লাস 5-এর ছাত্র। বাবর নিজের বিনে পয়সার স্কুলের নাম রেখেছিল আনন্দ শিক্ষা নিকেতন। একসময় খবর হয়ে ওঠে। 2009 সাল থেকে বাবরের ঝুলিতে জমা হতে থাকে দেশ বিদেশের সম্মান। 2012-তে আমির খানের সত্যমেব জয়তে অনুষ্ঠানে ডাক পান বাবর। ফোর্বস ইন্ডিয়ার 30 আন্ডার 30 তালিকাতেও নিজের জায়গা করে নেন বাবর। বাবর যে স্কুলে পড়তেন, সেই স্কুল থেকে তিনি জোগাড় করতেন বোর্ডে লেখার চক তার ছেলে মেয়েদের শেখাবেন বলে। 29 বছর বয়সে নিজে যেমন স্নাতক হয়েছেন, তেমনি নিজের হাতে গড়া স্কুলকে একটু একটু করে পুষ্টি জুগিয়েছেন। প্রাক্তন রাষ্ট্রপতি রমাকান্ত কোবিন্দ দিল্লির রাষ্ট্রপতি ভবনে আমন্ত্রণ জানিয়ে বাবরকে শুভেচ্ছাও জানিয়েছেন। এই মুহূর্তে সিবিএসসি কর্ণাটক বোর্ডের 10ম শ্রেণীর পাঠ্যপুস্তকে রয়েছে বাবরের সেই ঔজ্জ্বল্যের প্রতিচ্ছবি। পেয়েছেন রিয়েল হিরোজ অ্যাওয়ার্ড। বাবরের জন্ম 1993 সালের 18ই মার্চ। এই মুহূর্তে বাবর আলীর স্বপ্নের সেই স্কুলে 10ম শ্রেণী পর্যন্ত পড়ানো হচ্ছে। স্কুল পেয়েছে মধ্যশিক্ষা পর্ষদের স্বীকৃতি। ছাত্রছাত্রী প্রায় 500। আর্থিক দুর্বল ছাত্রছাত্রীদের জন্য নেই কোনো খরচ। স্কুল ইউনিফর্ম, বই, খাবার সবই মিলছে। আর এই 500 জন ছাত্রছাত্রীর জন্য 10 জন শিক্ষক ও 11 জন অশিক্ষক কর্মী আছেন। বেলডাঙার শঙ্করপাড়া অঞ্চলে প্লাস্টিকের ছাউনি দেওয়া স্কুল এখন একটা পাকা বাড়ি। বাবর শুধু নিজের স্কুলেরই বিস্তার চান তা নয়, রাজ্যসহ তিনি চান দেশ জুড়ে ছাত্রছাত্রীরা উদ্যোগ নিক, এলাকায় এলাকায় গড়ে তুলুক এরকম স্কুল। বাংলাদেশ সহ বিভিন্ন দেশে আমন্ত্রিত হয়ে যান বাবর আলী। সমাজ গঠনে প্রান্তিক স্তরে শিক্ষার ভার শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের দায়িত্ব নিতে হবে, এটাই বাবরের ইচ্ছে। বাবর একদিকে যেমন গত 22 বছর ধরে তার পাঁজর দিয়ে গড়ে তুলেছেন আনন্দ শিক্ষা নিকেতন, তেমন নিজেকেও শিক্ষিত করেছেন তিল তিল করে। সিআরজিএস হাই স্কুল থেকে পাশ করে বহরমপুরের কৃষ্ণনাথ কলেজ থেকে স্নাতক হয়েছেন। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগ থেকে ইংরেজি ও ইতিহাসে স্নাতকোত্তর হয়েছেন।
সম্প্রতি কলকাতার এক অনুষ্ঠানে সম্বর্ধিত হলেন বাবর আলী। এই প্রতিবেদক সেখানেই বাবর আলীর সঙ্গে পরিচিত হন। ফলে একটি সাক্ষাৎকার নেওয়ার লোভ সামলানো যায়নি। সেই সাক্ষাৎকারটি পরিবেশন করে শেষ করছি এই পর্বের অনুষ্ঠান। যদি প্রাসঙ্গিক মনে করেন অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, মন্তব্য করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখুন সেই ছোট্ট সাক্ষাৎকারটি। কোনো অলৌকিক ঘটনা নয়, একটা লৌকিক ঘটনা। মুর্শিদাবাদের বেলডাঙ্গা। বেলডাঙ্গা বলতে আমরা কিন্তু বুঝি ঝাল লঙ্কা। সেখানে কিন্তু একটি ঝাল ছেলে জন্মেছে, সেখানকার ভূমিপুত্র বাবর আলী। মাত্র 9 বছর বয়সে সে চিন্তা ভাবনা করেছে যে শিক্ষাটা হচ্ছে প্রধান ব্যাপার, কিন্তু সেরকম বন্দোবস্ত নেই। সুতরাং 9 বছর বয়সেই যে ছেলেটা হেডমাস্টার হয়ে যায়, এটা কিন্তু বিশ্বে একটা আলাদা চমক সৃষ্টি করেছে। আমি সরাসরি এখন বাবর আলীর সঙ্গে আপনাদের সঙ্গে পরিচয় করাচ্ছি। বাবর, আমরা কিন্তু দেখেছি যে বুদ্ধদেব ডুমুর গাছের তলায় সিদ্ধি লাভ করেছিলেন, আর আপনি সিদ্ধি লাভ করেছিলেন বোধহয় পেয়ারা গাছের তলায়। আমি রাইট? একদম ঠিক। তো এই পেয়ারা গাছের তলায় বসে আপনি এই যে পেয়ারা কাজটা শুরু করলেন, এই বিষয়টা যদি শুরুর কথাটাকে একটু প্রথমে আপনাদের ধন্যবাদ। আমার তখন 2002 সাল 19 অক্টোবর, দুর্গাপুজোর সময়। সেই সময়টাতে ছুটি থাকে মূলত, তো এই সময় ছুটির মধ্যে আমি ভাবলাম যে আমি কিছু একটা করব মানে এরকম কোনো প্ল্যান ছিল না যে আমি অন্যদের পড়াবো প্রতিদিন। তো এই যে ইচ্ছা থেকেই গ্রামের 8 জন ছাত্রছাত্রী, ইনক্লুড মাই সিস্টার মানে আমিনা খাতুন, তাদের নিয়ে ওই যে বাড়ির যে পেয়ারা গাছ, সেটা কিন্তু আমার হাতেই লাগানো ছিল। তখন ছোট ছিল, এখন সেটা অনেক বড় হয়েছে। তো আমি ভাবলাম যে স্কুল থেকে যেটা পড়ে আসছি অন্যদের পড়াবো, এটা আমার কাছে ভালো লাগছে। এটা দিয়ে শুরু করলাম পেয়ারা গাছের তলাতে। তার আগেও কিন্তু অন্য জায়গাতে শুরু করেছিল, সবাই তাড়া দিত, মানে গ্রামের লোকজন এসে কমপ্লেন করতো আমার বাবা মায়ের কাছে, এই তোমার ছেলে এখানে পড়াচ্ছে, এই করছে সেই করছে। তখন আমার বাবা মাই বললেন যে এই যে বাড়ির এত বড় জায়গা ফাঁকা রয়েছে, এখানেই তুমি পড়াও। তো সেই পেয়ারা গাছের তলাতেই আমার কর্মকাণ্ড শুরু করলাম, যেটা কিছুদিন পরে, কয়েক মাস পরে আনন্দ শিক্ষা নিকেতন নামে আত্মপ্রকাশ করে। এবং এই আনন্দ শিক্ষা নিকেতনের এই 22 বছরের যে ধারাবাহিকতা এবং ইতিহাস, সেই আনন্দ শিক্ষা নিকেতনকে একটি অনেক বড় প্রতিষ্ঠানে পরিণত করেছে। বড় প্রতিষ্ঠান এই অর্থে যে সেখানকার ছাত্রছাত্রীরা যারা ফার্স্ট জেনারেশন লার্নার বা সেকেন্ড জেনারেশন লার্নার, তারা রিয়েলাইজ করেছে যে শিক্ষার প্রকৃত অর্থটা কি। আমি অনেক উদাহরণ সব জায়গায় দিই যে আমাদেরই 6 জন ছাত্রীর কথাটা এই কারণেই বলছি যে তাদের ক্ষেত্রে কিন্তু এই পড়াশোনা করা অত্যন্ত অসুবিধা ছিল। তারা তাদের হায়ার এডুকেশন কমপ্লিট করেছেন, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন এবং বিএড, যেটা একটা শিক্ষকের জন্য যেটা রিকুইজিট কোয়ালিফিকেশন, সেগুলো কমপ্লিট করার পরে তারা আবার এখন এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহায়ক হয়েছে, শিক্ষক বা শিক্ষিকা হিসাবে আত্মপ্রকাশ করেছে। দুটো আর ছোট ছোট প্রশ্ন থাকবে। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে ধর্মীয় বাতাবরণের মধ্যে মুর্শিদাবাদে আপনি তৈরি হয়েছেন, যে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে, সেখানে শিক্ষার যে ব্যাপারটা, সেটা ধরুন মাদ্রাসা শিক্ষা বা অন্যান্য, সেখানে একটা ব্যাপার থাকে, তার মধ্যে একটা ধর্মীয় ব্যাপারটা থাকেই। সেখানে আপনি যেখান থেকে শুরু করেছেন, সেখানে তো অন্যান্য ধরা যেতে পারে যে হিন্দু সম্প্রদায়, তাদের মধ্যে এটা হলে এত বাধা আসতো না, কিন্তু আপনাদের সম্প্রদায়ের মধ্যে বাধাটা কিন্তু বেশি এখনো থেকে গেছে অনেক জায়গাতে। সেই জায়গাটা দাঁড়িয়ে লড়াইটা আপনি কিভাবে করলেন? আমি এটাই বলবো, আমি কোনো ধর্মীয় সম্প্রদায়ের কথা না বলে এটাই বলবো যে উদার চিন্তা ভাবনাটা হচ্ছে সব থেকে বড় বিষয়। তো আমি এখানে কোনো সম্প্রদায়কে উদ্দেশ্য করে আমি কিছু বলছি না, এটাই বলবো উদার নৈতিক চিন্তা ভাবনা। এই যে ভারতবর্ষ আজকে এই যে নানা ভাষা, নানা জাতি, যেটাকে আমরা মানে ইউনিটি ইন ডাইভার্সিটি আমরা যেটা বলছি, এটা সারা পৃথিবীতে মানে একমাত্র ভারতবর্ষে সেটা পাওয়া যায়। তো আমার বাবারও কিন্তু ছোটবেলা থেকে ওনার ইচ্ছা ছিল যে আমার ছেলে প্রশাসনিক দিকে যাবে, এবং উনিও কিন্তু যে কোনো এক পেশে জায়গাতে উনি কিন্তু আমাকে পাঠাতে চাননি কোনো সময়। উনি কিন্তু আমাকে ঠিক সেই 10 কিলোমিটার দূরেই পাঠিয়েছেন, যেখান থেকে আমি উন্নত শিক্ষা মানে শুধুমাত্র যে বই কেন্দ্রিক শিক্ষাটা নয়,
সকলের মধ্যে মিলে মিশে সকলের যে ভাবের আদান প্রদান, এটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। সিলেবাসের বাইরে। সিলেবাসের বাইরে সকলের মধ্যে থেকে শিক্ষা, যেটা ভারতবর্ষের, এটা কিন্তু একটা ঐতিহ্য। তো সেটা দেখুন আমি আমার পরিবার থেকে পেয়েছি। তা এই যে উদারনৈতিক চিন্তা ভাবনাটা থাকতে হবে। বাবা কি লেখাপড়ার সঙ্গে ছিলেন? বাবা মানে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন, কিন্তু উনি মানে এত কি বলবো, বর্তমান যুগে আমরা তো মোবাইল ফোন নিয়ে বেশি ব্যস্ত, উনি এখনো বিভিন্ন বইপত্র জোগাড় করে নিজের মতন করে পড়েন। এখন একটা ইংরেজি দৈনিক পত্রিকা উনি নিজেই পড়েন সবসময়, মানে নিজে শিখেছেন সেই জিনিসগুলো। মানে ওনার অভাবটা আপনার মধ্যে দিয়ে উনি পেতে চেয়েছিলেন। হয়তো তিনি পেতে চেয়েছিলেন। আর এটাই বলবো যে আমার পরিবার অত্যন্ত সাধারণ কিন্তু অত্যন্ত উদার চিন্তা ভাবনার। এই উদার চিন্তা ভাবনাই কিন্তু আমাকে কিন্তু এগিয়ে নিয়ে গিয়েছে। তারপর আমি রামকৃষ্ণ মিশনের সান্নিধ্য লাভ করেছি। আমার শ্রদ্ধেয় মহারাজরা আমাকে সহযোগিতা করেছেন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কারণ আমরা অনেকে কোনো পরিকল্পনা গ্রহণ করি, কিছুদিন হয়তো আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, কিন্তু সেটার যে ধারাবাহিকতা রাখার জন্য একটা তো ভাবের বা একটা আদর্শকে সামনে রেখেই তো সেটার প্রয়োজন আছে। তো এইভাবে আমি আমার দেশের বিভিন্ন মানুষজনের, বিভিন্ন প্রদেশের বিভিন্ন মানুষজনের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সহযোগিতা পেয়েছি। এই মুর্শিদাবাদের মতো একটা প্রত্যন্ত জায়গায়, সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতে, তারা কিন্তু অন্য কোনো মানুষজন কিন্তু তারা কোনো ধর্ম দেখেনি, কোনো বর্ণ দেখেনি, তারা মানুষ হিসাবে গণ্য করেছে যে ওখানে কিছু ছেলে মেয়ে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে, তাদের পাশে সহযোগিতা। এটাই হচ্ছে আমার ভারতবর্ষের উদারতা, যেটা আমি উদারনৈতিক চিন্তা ভাবনার কথা দিয়ে শুরু করেছি। রবীন্দ্রনাথ বলেছিলেন যে বাঙালি শুরু করে কিন্তু শেষ করে না। তো সেই জায়গাটা দাঁড়িয়ে বাবর কিন্তু শুরুও করেছিল, শেষ এখন তো প্রশ্নই নেই, কারণ সেটা একটা ধারাবাহিক প্রসেসের মধ্যে চলছে। আর একটা বাবর একটু জিজ্ঞাসা করবো, যখনই এই ধরনের শিক্ষা বা কোনো ধরনের উন্নতির প্রশ্ন নিয়ে কথাবার্তা হয় তখন একটা জিডিপির উল্লেখ করা হয় যে আমরা জিডিপিতে এত, কিন্তু জিডিপির সঙ্গে বাস্তব চিত্রটা কি আর এক থাকে? কারণ জিডিপি যেটা সেটা তো হচ্ছে একটা অর্গানাইজ সেক্টরের হিসেব। ভারতবর্ষের মতো জায়গাটা কিন্তু হচ্ছে গিয়ে আনঅর্গানাইজ সেক্টরটাই বেশি। সুতরাং ওই জিডিপির সঙ্গে শিক্ষার তুলনামূলক বিচার করে একটা আত্মতৃপ্তি মনে হয় না? একদমই। দেখুন খাতায় কলমে অনেক কিছুই থাকে। আমরা মানে যেটা বলছি যে সাজানো বাগানের মালি সবাই হতে পারে, ঠিক। বাগান সাজানো এক ব্যাপার আর সাজানো বাগানের মালি হবো এক ব্যাপার। তো কথা হচ্ছে যে আমরা গাল ভরা কিছু গল্প পরিসংখ্যান দিয়ে তো সবকিছু শেষ হয়ে যায় না। তার জন্য হচ্ছে আমাদের অভিজ্ঞতা, রাস্তায় নামতে হবে, প্র্যাকটিক্যাল নলেজ চোখের সামনে দেখতে হবে সেই বিষয়গুলোকে। তো অবশ্যই সরকারি তথ্য বেসরকারি তথ্য সেগুলো হয়তো আমাদের গবেষণার ক্ষেত্রে সহযোগিতা করে, গবেষণা তো হয়তো সহযোগিতা করে কিন্তু পুরোপুরি গবেষণাকে কিন্তু বাস্তবায়ন করে না। তো এগুলো হচ্ছে সে বলছে যে সেই সোনার পাথর বাটির মতন সে গল্প। তো এখন বিষয় হচ্ছে যে সত্যিকারের যে জিডিপির আমরা কথা যদি বলি, তাহলে পরে কিন্তু এখন আমাদের ব্যাপার হচ্ছে যে ওভারঅল ডেভেলপমেন্ট, তা আমাদের ব্রিজ বিটুইন রুরাল এরিয়া অ্যান্ড আরবান এরিয়া, ভারত আর ইন্ডিয়া। হ্যাঁ। তো সেটাই করতে হবে, যেটা সেই সময় তো দেখুন আমাদের মহাপুরুষরা আমাদের বাংলায় তো পথ দেখিয়েছিল। এখনকার কথা আমি বলতে পারবো না, কিন্তু মানে কি বলবো যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। তা আমি আমার রাজ্যের কথা বললে এখন হয়তো বা পুরো দেশে জিডিপির দেখুন কথা এসছে, এখন হচ্ছে যে সামগ্রিক উন্নয়ন প্রত্যেকের কাছে পৌঁছাইতে হবে। শিক্ষা স্বাস্থ্য বেসিক নিডস ল জাস্টিস এই বিষয়গুলো কিন্তু যেতে মানে পৌঁছাইতে হবে, তবে আশা করা যায় একটা সভ্য সমাজ হিসাবে আমরা আমি যে কোনো দেশের ক্ষেত্রে আত্মপ্রকাশের ক্ষেত্রে সহায়ক হবে। না হলে সেই বিষয়গুলো কিন্তু গাল ভরা গল্পেই পরিণত হবে। কারণ জিডিপি নিয়ে তো একটা সাধারণ মানুষের কোনো মাথা ব্যথা নাই, এটা তো একটা পরিসংখ্যানের মধ্যে দিয়ে পড়ছে। তো আমাদের সকলের কাছে পৌঁছাইতে হবে। আর একটা ছোট্ট প্রশ্ন যেটা করবো, যে মহাপুরুষদের প্রসঙ্গটা বললেন, এটা বলেই আজকের ছোট্ট ইন্টারভিউটা শেষ করব। সেটা হচ্ছে যে আমি যেটুকু জেনেছি যে আপনার আইডল আদর্শের জায়গাটা হচ্ছে স্বামী বিবেকানন্দ। কিন্তু স্বামী বিবেকানন্দর যদি আমরা বাণী ও রচনা ইত্যাদি বইগুলো পড়ি, সেখানে উনি বলছেন প্রথাগত শিক্ষাটার প্রয়োজন নেই, আগে দরকার আধ্যাত্মিক শিক্ষা। কিন্তু আপনি তো আধ্যাত্মিক শিক্ষাটাকে রাখছেন পরে যার যার মতন করে। প্রথমে রেখেছেন আপনি একটা সিলেবাসি শিক্ষা ব্যবস্থার একটা কাঠামো তৈরির জায়গা। তাই এখানেই তো বেসিক বিবেকানন্দের সঙ্গে, যেহেতু আপনার আইডল, কিন্তু বিবেকানন্দের বক্তব্যের সঙ্গে আপনার এখানে বক্তব্যের একটা কিন্তু অসামঞ্জস্য
থেকে যাচ্ছে না? দেখুন, একটা বিষয় হচ্ছে এই বিষয়টার গভীরে আমাকে যেতে হবে, যদিও ছোট করে বিষয়টার গভীরে যেতে হবে যে উনি হবে। কি উদ্দেশ্যে এটা বলেছেন বা কিভাবে। কারণ কি, আমরা তো হয়তো পুরোটা হয়তো আমরা পড়ি না, আমরা কিছু জানি বিভিন্ন সোর্স থেকে, সেটাকে দিয়েই পুরোটা মূল্যায়ন করা হতো। তিনি কি বলতেছেন, এই যে তিনি বলছে গণশিক্ষার কথা বলেছেন, তার কোটেশনেই বলছে এডুকেট অ্যান্ড রেজ দ্য masses and thus alone a nation is possible. আবার বলছে if the mountain does not come to Muhammad must go to the mountain. এই কথাগুলোই তো তিনি বলেছেন। এখন যেখানে যদি আমার মনে হয়, আমি যদিও এই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত ব্যাখ্যাতে যাচ্ছি না, যদিও মনে হয় যদি এটা কন্ট্রাডিকশন, কিন্তু কথা হচ্ছে যে আমি যে কাজটা করছি, আমার কাছে তো এই যে এডুকেট অ্যান্ড রেজ দ্য masses and thus alone a nation is possible, এটাই তো আমার কাছে তার কাছ থেকে ভালো, মানুষ তার কাছ থেকে তো আমি সেটাই পেয়েছি, আমি সেটাকে নিয়ে এগিয়ে যাব। এই হচ্ছে বিষয়, সেটাকে নিয়ে আমি এগিয়ে যাব এবং সেটা নিয়ে এগিয়ে যাওয়া উচিত। আর তাছাড়া অবশ্যই আধ্যাত্মিকতার প্রশ্ন এখানে আসছে। আমরা যখন হিউম্যান এক্সিলেন্সের কথা বলছি, ভারতবর্ষ তো এই ক্ষেত্রেই তো রিচ। অন্যান্য দেশ কি করছে, যে আমাদের দেশের যে পুরনো শিক্ষা ব্যবস্থাটাকে বা আমাদের যে চিরাচরিত প্রথাকে গ্রহণ করছে, কিন্তু আমরা কেন সেখান থেকে পিছিয়ে আসছি, সেটাও কিন্তু ভাবনার বিষয়। আজকে যখন এই যে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই নানান শিক্ষা ব্যবস্থা সব আছে, দরকার, এটা নিড অফ দ্য আওয়ার, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাকে কি ফেলে দেওয়া যায়? আমাদের ভারতবর্ষের যে ফাউন্ডেশনটাকে কি আমরা ফেলে দিতে পারি, যে ফিলোসফিক্যাল ফাউন্ডেশনটাকে? যেন বলছে যে আমাদের সমস্ত যে ভাবের আদান প্রদানের কথা বলতে হচ্ছে, আমরা যেখান থেকে যেখানে ভালো জিনিসটা পাবো, সেই ভালো জিনিসটাকে নিয়ে কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে, কাজ কিন্তু আপনাকে করতে হবে। আচ্ছা বাবুর খালি বলুন যে আগামী দিনের যে পদক্ষেপ, তার মধ্যে কোনো প্ল্যান প্রিপারেশন আলাদা করে কিছু আছে? অবশ্যই প্ল্যান করে যে সবকিছু মানে এগিয়ে যেতে পারছি সেটা না। হ্যাঁ, তবে আমার লক্ষ্য হচ্ছে, যেহেতু মানে রাজ্যের বাইরে বিভিন্ন জায়গাতে আরো বেশি কাজটা প্রচারিত হয়েছে, তারা চায় যে এই ধরনের উদ্যোগ আরো বিভিন্ন জায়গাতে নিতে হবে। স্কিল বেসড লার্নিং সেন্টার, হিউম্যান এক্সিলেন্স সেন্টার, তো বিভিন্ন রাজ্যে আমার পরিকল্পনা আছে। আমি ইতিমধ্যে মানে যারা আমার শুভাকাঙ্ক্ষী বা লাইক মাইন্ডেড পিপুল, ওনাদের সঙ্গে কথা হয়েছে। আগামী বছর থেকে মানে জানুয়ারি থেকে আমরা শুরু করব, এরকম পরিকল্পনা আছে। তো আমি নিজেকে উৎসর্গ করেছি এই শিক্ষা বিস্তার এবং এই শিক্ষা চিন্তা ভাবনাকে আমি যাতে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা বাবুরের সঙ্গে আলোচনা করলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিবেকানন্দের ওনার আইডল, কিন্তু বিবেকানন্দের যে যুক্তি, তার যে ব্যাখ্যা, তার কথা কিন্তু পরস্পর বিরোধী, সকাল বিকালে পাল্টেছে। আমি সে প্রসঙ্গে এখন যেতে চাই না, ওটা অন্য কোনো দিন হবে। আজকে স্বল্প পরিসরে যেটা জানলাম সেটা হচ্ছে যে বাবর এই কাজটা শুধু বেলডাঙ্গার মধ্যেও নয়, সারা পৃথিবী, আপাতত সারা পৃথিবীও না হোক, আমাদের বিভিন্ন রাজ্যগুলোতেও যে ইচ্ছে থাকলে উপায় হয়, সেই জায়গাটার প্রেরণা দেওয়ার কাজটা শুধু বিজ্ঞাপনে নয়, তিনি নিজে সেই জায়গাগুলো পৌঁছে গিয়ে এই বিষয়টা করতে চান। যে কেউ কিন্তু বাবর আলীর সঙ্গে যোগাযোগ করতে পারেন, যে এই ধরনের কোনো প্রচেষ্টা যদি কেউ শুরু করতে চান। আমি আর একটা কথা অ্যাড করব, যে দেখুন, এই যে মানে যুক্তি মানে থাকবে সব জায়গাতে, কারণ আমাদের মতে, কিন্তু কথা হচ্ছে আমি এটাকেই বলছি, আবার পজিটিভ থিংসটাকে গ্রহণ করতে হবে। আপনি এইটাই মানে বার্তা আমার কাছে, যে আমার বক্তব্য হচ্ছে পজিটিভ থিংস। আমি কিন্তু যা পেয়েছি স্বামী বিবেকানন্দের কাছ থেকে পজিটিভ থিংস পেয়েছি। এই পজিটিভ থিঙ্কিং কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাকি যুক্তি তর্কের বিষয় সম্পূর্ণ আলাদা। সে বলে যে বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর, সেটা আলাদা, কিন্তু আমি কিন্তু পজিটিভিটি পেয়েছি, ওই পজিটিভিটিকে নিয়ে কিন্তু আমি এগিয়ে যেতে চাই। অসংখ্য ধন্যবাদ বাবর আপনাকে। আপনার আগামী দিনের পদক্ষেপ আরো বিস্তৃতি লাভ করুক, এটা কিন্তু আমরা কামনা করছি। নমস্কার। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।